তো এবার আমরা দেখব 5ই ডিসেম্বর 2025-এর, এটা হলো ফার্স্ট শিফটের প্রশ্ন। কেমন? 5ই ডিসেম্বর 25-এর ফার্স্ট শিফটের প্রশ্ন। দেখো কি এসেছিল, প্রথম প্রশ্ন বলছে যে চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসের কাজ কি? দাদা আমরা তো জানি চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে জারণ রোধ করার জন্য, কারণ নাইট্রোজেনের পরিবর্তে যদি অক্সিজেন টক্সিন ঢুকে যায় তাহলে খাবারটাকে পচিয়ে দুর্গন্ধতা ছড়াবে, তাই না? তাহলে জারণ কাজে বাধা দেওয়ার জন্যই কিন্তু চিপসের প্যাকেটে নাইট্রোজেন ভরা থাকে। চলে আসো একটি বস্তুর ওপর, তোমার হচ্ছে বলছে একটি বস্তুর ওপরে 10 নিউটন বল প্রয়োগ করা হলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির 5 মিটার সরণ ঘটে কৃতকার্য কত হবে? দেখো আমরা তো পড়ে নিয়েছিলাম যে ডব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু এস, অর্থাৎ কৃতকার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বল আর সরণকে গুণ করে দাও, 5 10 50 জুল আমাদের সঠিক উত্তর। কৃতকার্যের এককে কিন্তু জুল, মাথায় রাখবে, হ্যাঁ। বলছে খাদ্য শৃঙ্খলের সম্পর্কগুলিকে কিছু সংখ্যক শাখা রেখার ক্রম দ্বারা দেখানো যেতে পারে, যাকে কি বলা হয়? দেখো অপশন দেখলে তো চোখ কান বুঝে অ্যান্সার করতে পারতে। যে বলছে যে খাদ্য মানে ফুড ওয়েব মানে খাদ্য জাল, স্পাইডার জাল মানে স্পাইডার ওয়েব, ট্রপিক স্তর হবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লিউ হবে, কোনটা হবে? একদম বলবা যে খাদ্য জাল হয়ে যাবে, অপশন এই আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে একটি দণ্ড চুম্বকের চারপাশের চুম্বক ক্ষেত্ররেখাগুলির সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটা ঠিক? তা 1 নম্বরে বলছে যে চুম্বক মানে ক্ষেত্ররেখাগুলোর আপেক্ষিক ঘন সন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য দেখানো হয়, এটা সঠিক বাক্য। দুটি চুম্বক ক্ষেত্ররেখা একে অপরকে ছেদ করতে পারে না, আমরা এটাও পড়ে নিয়েছি, তাই না? তাহলে বলবো যে দাদা দুটো বাক্যই এখানে সঠিক, এ এবং মানে 1 এবং 2 দুটোই সঠিক। বলছে 11টি ইলেকট্রন, 11টি প্রোটন এবং 12টি নিউট্রন বিশিষ্ট একটি নিস্তড়িত পরমাণুর ভর সংখ্যা কত? দেখো সিম্পল সহজ একটা ব্যাপার, আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন আর নিউট্রনকে যোগ করব, অর্থাৎ 23 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নিম্নোক্ত কোনটি একটি নিরাপদ যৌন মিলন পদ্ধতি যা এইচআইভির সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে? ওই যৌন মিলনের সময় আমাদের এই কন্ডোম ব্যবহার করতে হবে, এটাই সাধারণত সকলেই করে থাকে, কারণ এইচআইভির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বলছে নিচের বিকল্পগুলিতে 4টি ভিন্ন দ্রবণের পিএইচ মান দেওয়া হয়েছে, তা কোন পিএইচ মানের জন্য লাল লিটমাস নীল হয়ে যায়? বলো আগে, লালকে নীল করে কে? বলবা ক্ষার, তাই না? বেস অর্থাৎ ক্ষারক কি করে? লালকে নীল করে দেয়। তা দেখো অপশান দেখলে তো আরও সহজে অ্যান্সার করতে পারতে, যে দাদা এই 4টে অপশানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে 11 এমনই একটা সংখ্যা বাকিদের তুলনায় আলাদা, কারণ বাকিরা সবাই 7-এর থেকে কম, অর্থাৎ অ্যাসিডিক একটাই আছে 11, আমরা সঠিক উত্তর করে আসবো। বলছে একটি প্রিজমের হচ্ছে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণকে কি বলা হয়? আপতিত রশ্মি, দাদা আমি কিন্তু প্রিজম করানোর সময় ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম। আপতিত রশ্মি, তারপরে তোমার হচ্ছে এই যে নির্গত রশ্মি, আর এদের যে মধ্যবর্তী কোণ, এই কোণকে বিচ্যুতি কোণ বলে। অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেখো কাঠের মণ্ড প্রক্রিয়াকরণের জন্য কোন শিল্পে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়? কাগজ শিল্পে। খুব ভালো মতো লেখা আছে, দেখো এইসব প্রশ্ন যদি বলো যে পড়িনি পাঠ্য বইয়ের বাইরে তাহলে হবে না। ওই ব্লিচিং পাউডারের ব্যবহার করে দেখো, তার মধ্যে লেখা আছে। নিম্নোক্ত কোনটি ফ্লোয়েম কলার একটি উপাদান? বলো। এই তোমার হচ্ছে জাইলেম, তন্তু, ট্রাকির, এগুলোও হবে না। সিগনল, সঙ্গীকোষ, শিবকোষ, তাই না? বলছে চোখের স্ফটিকাকার লেন্স প্রধানত কিসের ক্ষেত্রে সাহায্য করে? চোখের ফটিকাকার লেন্স প্রধানত কিসে সাহায্য করে? ফোকাস দূরত্বের প্রয়োজনীয় সূক্ষ্ম সমন্বয় সাধন করতে, কখনোই বস্তুর রং শনাক্ত করতেও নয়, বা মস্তিষ্কে সংকেত পাঠানো নয়, বা চোখের পেশি মানে প্রবেশকারী আলোক পরিমাণ নিয়ন্ত্রণ করতেও কিন্তু নয়। লেন্সের কাজ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ওই তোমার হচ্ছে যারা চশমা পরে তাদের কি হয়, ফোকাস দৈর্ঘ্য সরে গিয়েছে, আগে পিছে হয়েছে গেলে সঠিক জায়গায় রেটিনাই পড়ে না বলেই দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না, তার জন্য কি হয়, ওই লেন্স কি করে, ওই তোমার হচ্ছে ফোকাস দুর্গকে সঠিক জায়গায় বসিয়ে তোমার হচ্ছে আগের মতো দৃষ্টি ফিরিয়ে দেয়। বলছে দেখো যে স্ত্রী জননতন্ত্রে সাধারণভাবে কোথায় নিষেক ঘটে? ওই ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউব বলবা সঠিক উত্তর। বলছে একটি বলকে উল্লম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করা হলো বা ছোড়া হলো, তা টি সময় পরে এর বেগ যদি ভি মানে ভি হয় তাহলে ভি কত হবে? দাদা আমরা তো পড়ে নিয়েছি, আমরা জানি যে বেগ ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। যাচ্ছি দেখো, এবার এখানে ভি তো ভিই থাকবে, ভি আমাদের জানতে চাইছে, ইউ মানে প্রাথমিক বেগ একটা কিছু ছিল। এবার কথাটা হচ্ছে এখানে এর বদলে অপশানগুলো সব জি জি আছে, কেন জি আছে? কারণ এখানে অভিকর্ষজ বল কাজ করছে, আর ওপরের দিকে যদি তুমি নিক্ষেপ করো অভিকর্ষজ বলের বিপরীতে নিক্ষেপ করছো, তাহলে জিটা মাইনাস হয়ে যাবে, তাই না? আর টি টি থাকবে, তাহলে অপশান আমাদের এটা কোথায় আছে? দেখো অপশান বি আমাদের সঠিক উত্তর।
তাই না? বলছে একটি গাড়ির স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এত সেকেন্ডে এত দ্রুতি নিয়ে পৌঁছায় ত্বরণ কি? সিম্পল, যেটা আমরা কেবলই দেখলাম, v = u + at করে দাও। যেখানে আমাদের দেখো স্থিরাবস্থা থেকে মানে স্থির অবস্থা থেকে তাহলে প্রাথমিক বেগ 0 ছিল। আর এই দ্রুতিটা কি? এই দ্রুতিতে পৌঁছায় অন্তিম বেগ অর্থাৎ v সমান বলবো দাদা 72 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে যেতে হবে। কারণ কি? অ্যান্সার মিটার/সেকেন্ডে চেয়েছে আর এখানে সেকেন্ড রয়েছে, তাই না? 18 দিয়ে 72কে কাটলে 5, এই 4 হয়। 4 18 এবং 72, 4 5 20, 20 হবে এখানে। আর এর মান কত? এর মানই তো বার করব ইনটু টি সমান দেওয়া আছে 20 সেকেন্ড। 20 20 কেটে গেল, এপাশে 1 থাকলো অর্থাৎ ত্বরণ হয়ে যাবে 1। খুব সহজ একটা প্রশ্ন, অপশন সি করে দিবা, তাই না? বলছে নিম্নোক্ত কোনটি ক্রিয়া প্রতিক্রিয়ার বলের উদাহরণ নয়? দেখো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কোথায় পড়েছি? ওই নিউটনের তৃতীয় গতিসূত্রে দাদা ক্রিয়া প্রতিক্রিয়া পড়েছি। তা কোনটা তৃতীয় গতিসূত্রে উদাহরণ নয়? প্রথম বলছে যে নিচের দিকে গ্যাস নির্গত হওয়ার কারণে একটি রকেটের ওপরে ওঠা। দাদা ছোটবেলা থেকে পড়ে আসছি, রকেট ওপরে ওঠা নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেল, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো, এটা জিন্দেগিতে তৃতীয় গতিসূত্রের উদাহরণ হবে না, তাই না? অপশন বি আমাদের সঠিক উত্তর করে দেব। চলে আসো যে প্রাণীদের মধ্যে সংবেদনশীলতা এবং প্রতিক্রিয়াশীলতা মূলত কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? তা সংবেদনশীলতা এবং প্রতিক্রিয়াশীলতা, যে আগুনে হাত দিয়েছো, হাত পট করে সরিয়ে নিলা, এসব স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত, তাই না? কখনোই সংবহনতন্ত্র বা তোমার এই পৌষ্টিক তন্ত্রযন্ত্র হবে না। বলছে বিদেশি বা দেশীয় গবাদি পশুর প্রজাতির সংকরায়ন ঘটিয়ে ঘটিয়ে নতুন বা বাছুর তৈরি করা হয়, তাদের লাভটা কি? লাভ হচ্ছে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সহ দীর্ঘকালীন কি দুধ ধানের জন্য যে বাছুরটা হবে সে কী করবে? রোগ প্রতিরোধ, দেশি গরুর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ প্রতিরোধের বিরুদ্ধে মোকাবিলা করতে পারবে, বিদেশি গরুর জন্য দুধ বেশি দেবে, তাই না? তাহলে বলবো দাদা অপশন ডি আমাদের সঠিক। দেখো আমরা কিন্তু পড়ে নিয়েছি, পাঠ্য বই খোলো, ওই দেখবা নবম শ্রেণীতেই তোমার ওই যে খাদ্য সম্পদের উন্নতি সাধনের মধ্যে দেখবা পশুপালন বলে আছে না, মোটামুটি দেখবা 208 না 10 পেজ যেন হবে, হয়তো একটু দেখে নিও কেমন। নিম্নোক্ত কোন বিবৃতিটি কার্বনের রূপভেদগুলিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো দেখো বলছে এগুলি হলো কার্বনের সঙ্গে তোমার হচ্ছে বিভিন্ন মৌল দ্বারা গঠিত যৌগ। আচ্ছা ঠিক আছে, তো বলছি এগুলো হলো কার্বনের বিভিন্ন গঠনগত রূপ যাদের ভৌত ধর্ম ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্ম একই রকম। এটাই কিন্তু সঠিক একটা বিবৃতি যেটা কার্বনের রূপভেদগুলোর সঙ্গে ভালোভাবে যায় আর কি। বিষয়টা বুঝতে পারছো? চলো, বলছে যদি একটি পরিবাহীর রোধ 10 হয় মানে 10 ওহম হয় এবং সেই পরিবাহীতে 5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে পরিবাহীতে অ্যাম্পিয়ার মানে কত? একদম সিম্পল, আমরা পড়ে নিয়েছি বি ইজিক্যাল টু আইআর, ঝেড়ে দাও। বি দেওয়া আছে 5, আই এর মান বার করব, অ্যাম্পিয়ার মানে আর এর মান রোধ দেওয়া আছে 10, 10 দিয়ে 5কে কাটলে হাফ হয়, 0.5 হয়, 0.5 অ্যাম্পিয়ার। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত পরীক্ষামূলক পর্যবেক্ষণগুলির মধ্যে কোনটি পদার্থের কণাসমূহের উপস্থিতি সম্পর্কে সবচেয়ে শক্তিশালী প্রমাণ প্রদান করে? ভালো করে পড়ো, পড়ে প্রশ্ন বোঝো, তারপরে অ্যান্সার করবা। বলছে নিম্নলিখিত পরীক্ষামূলক পর্যবেক্ষণগুলির মধ্যে কোনটি কণাগুলোর উপস্থিতি সম্পর্কে সবথেকে শক্তিশালী একটা প্রমাণ? তুমি এমন একটা পরীক্ষা করছো, কোন পরীক্ষায়, এখানে 4টে পরীক্ষা করছো, কোন পরীক্ষায় সবথেকে ভালোভাবে বুঝতে পারবা যে হ্যাঁ পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, মানে পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। মানে গরম করলে বরফকে জলে পরিণত করা, এটা কিন্তু অতটা ভালো বুঝতে পারবা না। ঠান্ডা জলের চেয়ে উষ্ণ জলে লবণে হচ্ছে দ্রুত দ্রবীভূত হওয়া, এটাও অত ভালো বুঝতে পারবা না। জল ফুটলে বাষ্প তৈরি হওয়া, এটাও তুমি বুঝতে পারবা না। কিন্তু এক ফোঁটা কালি যদি জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দাও, দেখবা কালিটা সারা জলে ছড়িয়ে গেছে। এই থেকে কিন্তু তুমি খুব ভালো মতো বুঝতে পারবা কি আছে তোমার হচ্ছে পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। বা এটা কিন্তু আমাদের জানা বা পড়া প্রশ্ন, এটাও জানা। আমরা এখানে শুধু ওই কালির কথা বলেছে, আমরা কিন্তু পড়েছিলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ওই জলের মধ্যে 1 ফোঁটা করে ঢালে বারবার লঘুকরণের পরেও রং থেকে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি পদার্থ কি? পদার্থ হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, আমাদের কল্পনার থেকেও ক্ষুদ্র, তাই না বস? বলছি যে উদ্ভিদদের ক্ষেত্রে বীজের ছড়িয়ে পড়া গুরুত্বপূর্ণ কেন? মানে বীজগুলো ছড়িয়ে পড়া গুরুত্বপূর্ণ কেন? এটি নিষেকের পর বীজের মৃত্যু নিশ্চিত করে, এটি তোমার হচ্ছে পরাগযোগ প্রতিরোধ করে, এটি একটি স্থানে অতিরিক্ত বীজের সঙ্গবদ্ধতা বা প্রতিযোগিতা থেকে বাঁচায়, এটি বীজের আকার বৃদ্ধি করে। দেখো এই বীজ ছড়িয়ে পড়া গুরুত্বপূর্ণ কারণ কি?
কারণ এটি একটি স্থানে অতিরিক্ত বীজের সঙ্গবদ্ধতা বা প্রতিযোগিতা থেকে বাঁচায়। দেখো এক জায়গায় তুমি যদি অনেকগুলো বীজ রোপণ করো, তাহলে যে সেখানটায় যে খাদ্য আছে সেগুলোর জন্য মানে সেগুলো কিন্তু কম পড়ে যাবে, প্রত্যেকটা গাছের জন্য সেরকম অতটা পুষ্টি পাবে না। কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনে বা জায়গায় যদি গাছ লাগাও বা বীজ রোপণ করো, তাহলে সেই জায়গার পুষ্টি কিন্তু পাবে, প্রত্যেকটা গাছই কিন্তু খুব ভালো মতো হবে। সেটাই আর কি বলতে চাইছে। কেমন? চলে আসো যে নিম্নলিখিত বা নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গলগি বস্তুর কাজ নয় বলেছে। ঠিক আছে, বলছে দেখো যে এটি কোষের বাইরের উপাদানকে পরিবহন এবং সংরক্ষণ করে। এটি কোষের বাইরের উপাদানকে পরিবহন এবং সংরক্ষণ করে, একদম ঠিক, তাই না? বাইরে থেকে প্রোটিন শর্করা যাই আসুক না কেন সে কিন্তু জমা করে রাখে। এটি কোষে কোনো কোনো পদার্থের অনুপ্রবেশ বা কি প্রস্থানের অনুমতি প্রদান করে। না, এর কাজ কি? গলগি বস্তুর কাজ দা খাদ্য জমা করে রাখা, সেগুলোকে প্যাকেট করে রাখা, তাই না? তাহলে এটা আমরা বলবো এটা যায় না, গলগি বস্তুর সাথে এই বাক্যটা যায় না। অপশন বি সঠিক উত্তর। বলছে নিচের কোন বিবৃতিটি কার্বনের বহুমুখী চরিত্রের সঙ্গে সম্পর্কিত নয়? তো দেখো কার্বন সম্পর্কে আমরা পড়েছিলাম যে এটি একবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো কিন্তু কার্বনের সাথে সম্পর্কিত, যায়, তাই না? আর আমাদের জানতে যে কোনটা যায় না কার্বনের সাথে। এটি হলো চতুর্যোজী মৌল, এটাও আমরা পড়েছিলাম। এটি ক্যাটিনেশন ক্ষমতা রয়েছে, এটাও আমরা পড়েছিলাম। কিন্তু বলছে এটি আয়নীয় বন্ধন গঠন করতে পারে, একদম নয়। কারণ আমরা কি পড়েছিলাম? আমরা ভালো মতো পড়ে নিয়েছিলাম দাদা যে তোমার কার্বন গঠিত যৌগগুলো তড়িতের কুপরিবাহী হয়, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়, তাই না? মানে আয়নীয় যৌগের তুলনায় কম হয়। আর আমরা পড়েছিলাম যে এই যে কার্বন গঠিত যৌগগুলোর তোমার তড়িতের কুপরিবাহী হয় বলেই কিন্তু এরা কোনো রকমের কোনো আয়ন তৈরি করতে পারে না। তাহলে অপশান সি আমরা সঠিক উত্তর দেবো। এখানে ভুল বলছে, তৈরি করতে পারে বলছে, তাই না? বলছে দেখো থমসনের পরমাণু মডেল অনুসারে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি পরমাণুর কাঠামোকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? থমসন কি বলেছিল? ওই একটা ধনাত্মক গোলক, তরমুজটা ধনাত্মক গোলক, তার মধ্যে বীজগুলো হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ তোমার হচ্ছে কি ইলেকট্রন। তাহলে দেখলে পরেই বলবা ইলেকট্রনগুলি একটি ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে নিহিত আছে, এটাই থমসন বলেছিল। বলছে যে নিম্নলিখিত কোন বিবৃতিটা ঠিক? তাই এগুলো পড়লে পরে অপশন বি সঠিক উত্তর করতে বাধ্য তুমি, যে মানে শব্দের যাওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়, শব্দ বিস্তারের জন্য একটি কি মাধ্যমের প্রয়োজন হতেই হবে, তাই না? শূন্যের মাধ্যমে শব্দ কিন্তু বিস্তার করতে পারে না। দেখো এই যে চোং বাজছে, তুমি শুনতে পাচ্ছ, মনে করছো যে ফাঁকা জায়গা দিয়ে শব্দ চলে আসে, কখনোই নয়। ওখানে বায়ু আছে, একদম শূন্য স্থান নয়। কি আছে? বায়ু আছে। বায়ুর কণাগুলো একে অপরের সঙ্গে টক্কর খেয়ে শব্দ তোমার কানে এসে পৌঁছাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? তা বলবো যে শব্দের যাওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, আর এটাই হলো শব্দের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই ছিল তোমাদের প্রশ্ন। চলো আর একটা শিফট এবার আমরা দেখবো 9ই ডিসেম্বর 2025-এর, এটা হলো থার্ড শিফটে আসা সমস্ত প্রশ্নগুলো দেখে নেব। কেমন? 9ই ডিসেম্বরের। চলো দেখো এই প্রশ্নটা এসেছিল যে সপুষ্পক উদ্ভিদদের ডিম্বকে পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলে? একদম বুঝতেই পারছো যে পুরুষ আর স্ত্রী গ্যামেটের মিলনকেই নিষেক বলা হয়। অপশন ডি আমাদের সঠিক উত্তর। বলছে চিনিকে জলে দ্রবীভূত করলে কি হবে? কি হবে? চারটে অপশন দেখা মাত্রই বলবো দাদা চিনির কণাগুলো জলের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় দখল করে নেবে, তাই না? বলবো যে চিনির কণাগুলি জলের কণাগুলির মধ্যবর্তী স্থান দখল করে নেবে। বলছে একটি বৈদ্যুতিক বাল্ব 8 মিনিটে 0.15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যবহার করে, তা প্রদত্ত সময়ে তোমার এই বর্তনীর মধ্যে দিয়ে কত তড়িৎ আধান প্রবাহিত হবে? সিম্পল একটা প্রশ্ন। আমি তোমাকে আগেই বলেছি যে নিউমেরিক্যালস আসলে পরে আগে দেখবা যে কি কি আছে আর কি জানতে চাইছে। আমাদের তড়িৎ আধান অর্থাৎ কুলম্ব জানতে চাইছে আদা। টাইমটা দেওয়া আছে এখানে 8 মিনিট। মিনিট থাকলে তো হবে না, আমাকে সেকেন্ডে প্রকাশ করতে হবে, অর্থাৎ 60 দিয়ে গুণ করলে 6 8 48, বলবা 480 সেকেন্ড। ঠিক আছে? আর অ্যাম্পিয়ার দিয়েছে এখানে 1 পয়েন্ট অ্যাম্পিয়ার দিয়েছে 0.15, তাই না? তা আমরা একটা সূত্র জানি যে দাদা I = QT, মানে অ্যাম্পিয়ার সমান হচ্ছে কুলম্ব বাই টাইম। ব্যাস সেটাই অ্যাপ্লাই করে দাও, একদম সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। I এর মান বলবা 0.15, কিউ এর মান বার করব, টি হচ্ছে 480 সেকেন্ড। ব্যাস এদিকে দশমিক তুলে নিচে 100, একটা 0 0 ঝেড়ে দিলা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে 24 হচ্ছে, 24-এর সাথে 3 গুণ করলে কিউ এর মান চলে আসবে 72 কুলম্ব। অপশন ডি আমাদের সঠিক উত্তর। কেমন? বলছে সপুষ্পক উদ্ভিদে বীজ গঠন এবং পরিণমনের ঠিক পরে কি ঘটে? একটা সপুষ্পক উদ্ভিদের বীজ হয়ে গেছে, ফলের মধ্যে বীজ হয়ে গেছে এবং সেটা পরিণত হয়ে গেছে, মানে পেকে পরিপুষ্ট হয়ে গেছে। এবার কি হবে? বীজগুলো ছড়িয়ে পড়বে, তাই না?
বীজগুলো কি অঙ্কুরোদ্গম হবে? আগে ছড়িয়ে পড়বে, তারপরেই তো সেটা মাটিতে পড়ে গিয়ে তোমার হচ্ছে আর্দ্রতা বা মানে জল বা বলতে পারো পরিবেশের সংস্পর্শে এসে মাটিতে পড়ে অঙ্কুরোদ্গম হবে, তাই না? তাহলে বলবো আগে কি হবে, তোমার ওই পরিণমনের ঠিক পরেই তোমার বীজ ছড়িয়ে পড়বে। বলছে দেখো 3 কেজি ভরের একটি বলকে 6 মিটার উচ্চতায় তোলা হলে স্থিতিশক্তি কী হবে? একদম সিম্পল প্রশ্ন, mgh। mgh তিনটেই গুণ করো, বলবা 3 6 18 10 কে 180, 180 জুল আমাদের সঠিক উত্তর। বলছে একটি গাঢ় অ্যাসিডে দ্রুত জল যোগ করলে কি হবে? লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি তুমি জল মেশাও, গাঢ় অ্যাসিডে তুমি যদি জল মেশাও, অ্যাসিডে জল মিশালে কী হবে? একটা বিস্ফোরণ ঘটবে, একদম পাত্রটা ছিটকে এদিক ওদিক ফেটে ফুটে বেরিয়ে যাবে, তোমার হাত পা পুড়ে ছাইও হয়ে যেতে পারে। তাহলে বলবা যে দ্রবণটি ছিটকে পড়তে পারে এবং তোমার হচ্ছে কি ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমাদের কি করতে হবে? জলের মধ্যে অ্যাসিড গোলাতে হবে, এক ফোঁটা করে অ্যাসিড ঢালবা, নাড়াবা, তাই না? আমরা পড়ে নিয়েছি। চলে আসো, নিম্নলিখিত গর্ভ নিরোধক যন্ত্র বা পদ্ধতিগুলির মধ্যে কোনটি এইডসের মতো যৌন সঞ্চারিত রোগ বিস্তার রোধ করে? এইডসের রোগ মানে এইডসের মতো রোগ হতে বাধা দেয় গর্ভ মানে নিরোধক একটা যন্ত্র, তার নাম হচ্ছে কন্ডম। বুঝতে পারছো? বলছে প্লাজমা পর্দা কি দিয়ে গঠিত? দাদা আমরা পড়েই এসেছি, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত প্লাজমা পর্দা, তাই না? বলছে নারকেলের ছিবড়া সাধারণত কোন উদ্ভিদ কলা পাওয়া যায় যার প্রধান কাজ কি? একদম 4টে অপশান দেখলেই বুঝবা যে কোন ধরনের কলা পাওয়া যায়। স্ক্লেরেন কাইমা হবে, আর অপশানে কোনো স্ক্লেরেন কাইমা নেই, এটা আমাদের সঠিক উত্তর। কাজ কি? কাজ হলো শক্ত এবং কি দৃঢ়তা প্রদান করা, বলবো অপশান এ আমাদের সঠিক উত্তর। ওহমের সূত্র নিম্নোক্ত কোন শর্তটির জন্য বৈধ? দেখো ওহমের সূত্র কি বলেছিল, যে তাপমাত্রাকে যদি অপরিবর্তিত রাখো তাহলে তড়িৎ বর্তনীতে যুক্ত তোমার এই ধাতব তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কী হবে? সমানুপাতিক হবে। তাহলে আমরা 4টে অপশান দেখলেই বলবো যে ধ্রুবক তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাকে অপরিবর্তিত রাখলে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কি হবে? তড়িৎ প্রবাহ যাবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। বলছে কীট পতঙ্গগুলি গাছকে আক্রমণ করার জন্য কোন উপায়টি ব্যবহার করে না? পড়ে নিয়েছি আমরা। কীট পতঙ্গ 3টি উপায়ে গাছকে ক্ষতি করে। 1, কলার রস শোষণ করে নেয়, কাণ্ড এবং ফলকে ছিদ্র করে দেয় এবং কাণ্ড ডগা আগা এগুলো সব কেটে উদ্ভিদগুলোকে নষ্ট করে দেয়। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, যে কাণ্ড বেড়ে ওঠা কখনোই কীট পতঙ্গের আক্রমণের দ্বারা হয় না, তাই না? চলে আসো, হাইড্রোজেন পরমাণুর আনুমানিক ব্যাসার্ধ কত? সুন্দর করে পড়ে নিয়েছো, 10⁻⁻10 মিটার হাইড্রোজেন পরমাণু, জলের অণু, হিমোগ্লোবিন অণু, তাই না? 10⁻10। একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? দেখো শূন্যের মাধ্যমে আলোর দ্রুতি এবং ওই মাধ্যমে আলোর দ্রুতির অনুপাতই হচ্ছে কি পরম প্রতিসরাঙ্ক। একদম পাঠ্য বইয়ে লাইন তুলে তুলে প্রশ্ন করেছে। যারা এনসিইআরটি পাঠ্য বই ভালো করে পড়েছো তোমরা কিন্তু 25-এ 25 একদম কনফার্ম, তাই না বস? নিজেই বলো তো। আর সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের এক একটা অধ্যায় ভালো করে পড়িয়ে দিয়েছি। দেখো লেন্সের সূত্র কি? আমরা জানি দাদা লেন্সের সূত্র হচ্ছে 1/f = 1/v - 1/u, অপশন ডি সঠিক উত্তর। বলছে নিম্নোক্ত কোনটি ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ নয়, মানে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ নয়? তো দেখো 1 নম্বর বলছে যে সাঁতারু জলকে পেছনের দিকে ঠেলে জলে সাঁতার কাটছে, এটা অবশ্যই হবে, তাই না? জল ঠেলছে আর সামনে এগিয়ে যাচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে। বলের উপর বল প্রয়োগ করে মানে ব্যাটের উপর বল প্রয়োগ করার ক্রিয়া, অবশ্যই এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। গাড়ির উপর ইঞ্জিন বল প্রয়োগ করে এবং গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়। দেখো গাড়ি আর ইঞ্জিনের সাথে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, ইঞ্জিন গাড়ির মধ্যেই থাকে, সেই সে তার সাথে কি তোমার হচ্ছে সে কী করে একটা শক্তি জেনারেট করে এবং গাড়িকে সামনের দিকে নিয়ে যায়, এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পড়ে না বস। তাছাড়া বন্দুকে গুলি ছুড়লো, বন্দুক পেছনে আসলো একটু তো না, তাহলে এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া পড়ছে। বিষয়টা বুঝতে পারছো? বলছে একটি পাখি ওপরের দিকে ওড়ার জন্য নিচের দিকে তার ডানা ঝাপটায়, নিম্নোক্ত কোন বিবৃতিটি এর সঙ্গে জড়িত বলগুলিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? তো দেখো বলছে পাখির ডানা ঝাপটানো হলো ক্রিয়া বল এবং অভিকর্ষ বল দ্বারা পাখিটিকে নিচের দিকে টানা হলো প্রতিক্রিয়া বল। না এটা কিন্তু ঠিক নয়। পাখি ডানা ঝাপটাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, সে ওপরের দিকে, দেখো ওপরের দিকে ভালো করে বুঝবা, একটা পাখি ওপরের দিকে ওড়ার জন্য নিচের দিকে ডানা ঝাপটাচ্ছে, তার মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া কোনটা ঘটছে? দেখো যে বাতাসে ডানা দ্বারা প্রযুক্ত নিম্নমুখী বল হলো ক্রিয়া, তাই না? ওটা সে কাজ করছে, আর কাজ করার ফলে প্রতিক্রিয়া কি হলো, সে কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে, সেটাই কিন্তু ঊর্ধ্বমুখী যে বল মানে বায়ু ওকে যে ওপরের দিকে তুলে দিচ্ছে, সেটা কিন্তু ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রতিক্রিয়া ওটা।
বুঝতে পারলে কি বিষয়টাকে? অনেকটা সেই ইসের মতো, ওই যে জলের মধ্যে জাহাজ বা কিছু ডোবানোর মতো, তাই না? জাহাজ বা কিছু জলের মধ্যে দিলে পরে যতটা স্থান জুড়ে জল সরে যায় ততটাই কিন্তু ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, আর ওপরের দিকে সেই ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, আর ওপরে সেটা ভাসে। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলে? পাখির সাথেও ঠিক একই রকমই সম্পর্ক এটা। বলছে দেখো যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বাতাসে কার্বন ডাই অক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ক্যালসিয়াম কি তৈরি করে? আমরা পড়ে নিয়েছি খুব সুন্দর করে যে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। চলে আসো কোন প্রক্রিয়াটি আকরিক থেকে অশুদ্ধি বা অপদ্রব্য অপসারণ করার জন্য পরিচিত? গারত্ব বলবা সঠিক উত্তর হবে, তাই না? আকরিক থেকে অশুদ্ধি বা অপদ্রব্য অপসারণের জন্য গারত্ব, মানে উপর থেকে ছেঁকে বা যে গার বেরোয় সেটা হচ্ছে তোমাকে সরিয়ে সরিয়ে তুমি হচ্ছে অপসারণ করতে পারো। বলছে একটি সমিত রাসায়নিক সমীকরণে প্রত্যেকটি মৌলের মোট পরমাণুর সংখ্যা কত? দেখো, সমিত রাসায়নিক সমীকরণে প্রত্যেকটি মৌলের মোট পরমাণুর সংখ্যা দুদিকেই সমান হবে, তবেই তো আমরা বলবো, মানে বিক্রিয়ার এদিকে বিক্রিয়াজাত পদার্থ বলো আর বিক্রিয়ক পদার্থ বলো, এগুলো সবই যদি সমান হয় তবেই সেটা সমিত সমীকরণ বলবো, অর্থাৎ উভয় দিকেই পরমাণুর সংখ্যা সমান হবে। ড্যাশ এবং ড্যাশের উপস্থিতির জন্য কার্বন দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে, ওই ক্যাটিনেশন আর চতুর্যোজ্যতা, তাই না বস? বলছে কঠিন পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো, কঠিন পদার্থে নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকৃতি, দৃঢ়তা, আয়তন সবই আছে, শুধুমাত্র এদের সংকোচনশীলতা বা ব্যাপনটা মানে নগণ্য বা কম, খুবই কম, তাছাড়া সবই আছে, তাই না? তাহলে অপশান বলবা এই আমাদের সঠিক উত্তর। বলছে জৈবিক প্রক্রিয়াগুলো দ্বারা যে পদার্থগুলি ভেঙে যায় সেগুলোকে কি বলা হয়? জৈব বিয়োজন, জৈব বিয়োজ্য বা জৈব বিয়োজক বলা হয়, ঠিক আছে? অপশান সি আমাদের সঠিক উত্তর। একটি শব্দ তরঙ্গের পর্যায়কাল টি হলে 1/t বলতে কি বোঝায়? দেখো, কম্পাঙ্ক, আমরা জানি কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কম্পাঙ্ককে এইরকম বোঝায়, ঠিক আছে? কম্পাঙ্ক সমান 1/, পর্যায়কাল, কম্পাঙ্ক সমান 1/, পর্যায়কাল, কম্পাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? আর ল্যামডা কি বলো তো? মনে আছে ল্যামডা? বলো কি? বলছে ড্যাশ হলো মানব দেহের দীর্ঘতম কোষ, নিউরন, তাই না? নিউরন মানবদেহের দীর্ঘতম, মানে লম্বায় বড়, বড় নয় কিন্তু, বৃহত্তম নয়, দীর্ঘতম। বৃহত্তম বললে কিন্তু ডিম্বাশয় হয়ে যাবে, ঠিক আছে? আর এই ডিম্বাশয় বলছি কেন, ডিম্বাণু হবে। আর শুক্রাণু হলো ছোট মানবদেহের, বা হচ্ছে মানবদেহের, ঠিক আছে? মানবদেহের দীর্ঘতম নিউরন, বৃহত্তম ডিম্বক, আর হচ্ছে ক্ষুদ্রতম শুক্রাণু, ঠিক আছে? ডিম্বাণু আর শুক্রাণু, এই দুটো গুলিয়ে যায়। যাই হোক, দেখো যে বলছে কোনো বস্তু ভূমির দিকে পতিত হলে তার কি বলছে ত্বরণের কারণ কি? দেখো, ত্বরণের কারণ কি? ওই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্যই তো ত্বরণের কাজ, তাই না? ওই ত্বরণের প্রভাব পড়ে। এই ছিল তোমাদের হচ্ছে কি বলতো, 4টে শিফটের হচ্ছে সায়েন্স করে নিলাম, তাই না? আচ্ছা, এরপরে কিন্তু আমরা দেখো, আমরা এই যে সবই করবো আস্তে আস্তে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু দেখতে হবে। এই যে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 25-এর, মানে এই যে এই 25-এরই কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পারছো? 26-এ কিন্তু কাজে লাগবে। এগুলো অবশ্যই পড়ে যাবা, দেখবা 2-3টে প্রশ্ন একদম হুবহু এখান থেকে কমন আসছে। আর 10টার মধ্যে 2টো কমন পাওয়া মানে বিরাট ব্যাপার, যদি এইগুলো পড়ে। আর বাদবাকির জন্য তো আমি রয়েছি, তো সেগুলো কিন্তু ভালো করে পড়বা। সবাই ভালো করে পড়ো, ঠিক আছে? আর প্রতিদিনই 2-3টে করে এরকম ক্লাস দিতে পারি। মোদ্দা কথা 4-5 দিনের মধ্যে চেষ্টা করছি সব করিয়ে দেওয়ার। সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।